উচ্চ মাধ্যমিক পাশ করে গ্রাম ছেড়ে চলে আসি কলকাতায়। ভর্তি হই দমদমে মতিঝিল কলেজে হায়ার এডুকেশনের জন্য। দমদমেই পেয়ে যাই মেস বাড়ি। মেসে যখন থাকতে আসি তখন ছিল গ্রীষ্মকাল। বাড়িটায় কোনো অসুবিধে ছিল না। আর ৫ জন বন্ধুদের সঙ্গে বেশ ভালোই ছিলাম। একতলার একটা বড় ঘরে একটু মশার উপদ্রব ছিল এই যা। জানালা দরজা বন্ধ থাকত সবসময়। গ্রামের ছেলে বলে সবকিছুতেই মানিয়ে নেওয়া অভ্যেসটা ছোটবেলা থেকে। বিপত্তি হল বর্ষাকাল শুরু হতেই। একটু বেশি বৃষ্টি হলেই ঘরে ঢুকে যেত জল। চারিপাশের দেওয়াল জল শোষণ করত। সারা ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে উঠত। মেসে থাকার সুবাদে পলাশ নামে একটা ছেলের সঙ্গে আমার বেশ বন্ধুত্ব গড়ে ওঠে। ও আমার সঙ্গে একই ক্লাসে মতিঝিল কলেজে পড়ে। একদিনও আমায় ডেকে বলল আমি মেস ছাড়ছি। বললাম কেন? বলল আমার খুব ঠান্ডা লাগার ধাত আছে। আমি এখানে বেশি দিন থাকলে মরে যাব। আমি হা হা করে হেসে উঠলাম। হাসি শেষ হতে না হতেই ও আমাকে বলল তোকেও আমার সঙ্গে যেতে হবে। বললাম আশ্চর্য, আমি কলকাতা শহরে নতুন, ভাগ্য ভালো কলেজের সামনে মেসটা পেয়ে গেলাম। আবার কোথায় যাব, কিভাবে পাব? তড়িঘড়ি করে এভাবে ডিসিমন নেওয়া যায় নাকি? না বললে শুনব না, জোর করে নিয়ে যাব। ১ মাসের মধ্যে ওকে যা চিনি, কথার নড়চড় করার মতো ছেলে ও নয়। আর এই কদিনের মধ্যে একটু গভীর বন্ধুত্ব হয়েছিল। আর সেই বন্ধুত্বের বল প্রয়োগ করে ও স্বার্থসিদ্ধি করল। অগত্যা ২ দিন বাদে ওর সঙ্গে জুটি বেঁধে মেসটা ছেলে দিতে হলো। স্টেশনের নিকিট কাউন্টারের কাছে একটা বিজ্ঞাপন দেখে সেখানে দালালের নম্বর দেওয়া ছিল। এবার সেখানে গেলাম। সেটা কলেজ থেকে একটু দূরে। অমন বাড়ি সত্যি কম দেখা যায়। একটু আধুনিক মানের ২ কামরার বাড়ি। বাড়ির ভেতর ঢুকে অবাক হয়ে গেলাম। একটা ঘর আমাদের, আর একটা ঘর তালাবন্ধ। বেশ ছিমছাম। আমরা মাত্র ২ জন। ৪ জন বেশ আরাম করেই থাকা যায়। এত কম পয়সায় সুযোগ হারালে সত্যি অনুশোচনা করতে হতো। পলাশ বলল কেমন? বললাম বুঝলাম, তবে এত ভালো একটা ঘর এত কম পয়সায় এটা আমাকে ভাবিয়ে তুলেছিল। কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম। সন্ধ্যার অল্প আলোয় কেন জানি না ওই তালাবন্ধ ঘরের দরজাটা দেখে আমার সারা শরীরে একটা শিহরণ জাগল। এরকম নিরিবিলি পরিবেহে আমাদের দুজনকে দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হবে ভেবে ভয় করতে লাগল। পলাশকে বললাম এখানে থেকে কাজ নেই, চল কষ্ট করে ওই পুরানো মেসেই থাকা যাক। পলাশ আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল ভীতু কোথাকার, জামা প্যান্ট ছেড়ে শাড়ি পর, তাহলে তোর মুখে কথাটা ভালো মানাবে। ঘরের তালায় জং ধরে গেছে। বুঝলাম দরজাটা দীর্ঘদিন খোলা হয়নি। তবে ভেতরে যে বাঁদর ছুচোর চলাফেরা হয় তা অনুমান শক্তি থেকে স্পষ্ট বুঝিয়ে পারলাম। যে দালাল আমাদের নিয়ে গেছিল তাকে প্রশ্ন করতেই তার চোখ দুটো কেমন গোল গোল হয়ে গেল। সে কথার ছলে ব্যাপারটা এড়িয়ে গেল। নির্জন নিস্তব্ধ গলি ধরে এই বাড়িতে যেদিন ঢুকলাম, লোটা কম্বল সঙ্গে নিয়ে সেদিক কারো ছাড়া পর্যন্ত দেখতে পাইনি। এমনকি পাতা খসার শব্দও পাইনি। ভৌতিক বার্ষি নাকি? প্রশ্নটা মনে বড় দাগা দিল। বাড়ির বারান্দায় বহু পুরানো বাঁধানো একটা ফট ছিল। তার তলায় উর্দু ভাষায় কি যেন একটা লেখা ছিল। মনে একটা খটকা লাগল। বারান্দার বাইরে এসে এপাশ ওপাশ চোখ ঘুরিয়ে তুলসী মঞ্চ খুঁজতে লাগলাম। না, এত সুন্দর বাড়িতে তুলসী মঞ্চ তো দূরের কথা, একটা তুল পাতাও কোথাও নেই। বুঝলাম এই বাড়িটা যারা থাকত তারা আর যাই হোক হিন্দু নয়। কারণ হিন্দু বাড়িতে অন্তত একটা তুলসী গাছ থাকবেই। বাড়িটা থেকে বেরোবার সময় ২-১ জন যারাই আমাদের দেখছে তাদের সকলের মুখে কৌতূহলের ছাপ স্পষ্ট। বুঝলাম না পলাশের এই বাড়িটা নেওয়ার কেন এত ব্যাকুলতা। এই বাড়িতে শিফটিং করতে আমাদের সেদিন প্রায় ৯টা বাজল। হোটেল থেকে আনা রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। সারাদিন শিফটিংয়ের অক্লান্ত পরিশ্রমে সারা দেহে ক্লান্তি নেমে আসে। পলাশের চোখে ঘুম জুড়ে যায়। ঘুমের ঘোরে নাসিকা গর্জ শুরু করল। কিন্তু আমার নানা দুর্ভাবনায় ২ চোখে ঘুম আসছিল না। মনের ভেতর কেমন বিপদের গন্ধ লেগেছিল। কিসের বিপদ জানি না। সময়ে হাত ধরে রাত তখন বেড়ে চলেছে। বর্ষাকাল, বাইরে ঝিমঝিম বৃষ্টি পড়ছে। হঠাৎ মনে হলো তালাবন্ধ দরজার ফাঁক দিয়ে একটা শব্দ শুনতে পেলাম। জানালা দিয়ে ভালো করে চেয়ে দেখি, ঘরের দরজায় পুরানো তালা ঝুলছে, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে। খাটো গলায় কার সঙ্গে কথা বলছে। নতুন বাড়িতে প্রথম রাত্রিবাস। আমার বুকের ভেতর কেমন কেঁপে উঠল। কারণ প্রথম থেকে আমার কেমন যেন সন্দেহ হয়েছিল,
যদি কেউ ভেতর থেকে বেরিয়ে আসে তাহলে কি করব তার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলাম মনে মনে। কিন্তু স্নায়ু তাতে থামল না। এমন বর্ষার দিনে এমন এক ভয়ঙ্কর রাতের মুখোমুখি হব তা কখনো স্বপ্নেও ভাবিনি। এবার শুনতে পেলাম ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে, একজন পুরুষ আর একজন স্ত্রীলোক। কিন্তু তাদের গলা তেমন স্বাভাবিক নয়, কেমন ফ্যাঁস ফ্যাঁসে। কান পেতে শুনতে লাগলাম, কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কথাগুলো যে বাংলা ভাষায় হচ্ছে না তা স্পষ্ট। আমার মাথার ভেতরটা তাল গোল পাকিয়ে বসল। ও কাদের শব্দ! বিস্ময়ের ঘোরে ভাবতে থাকি, এটা কি করে হয়? দরজাটা যে তালা বন্ধ। দরজার ভেতর থেকে তরল হাসি খিলখিল করে বেরিয়ে সারা ঘর ভাসিয়ে দিল। আমি গলা শুকিয়ে আসছিল, লাফিয়ে উঠে চিৎকার করে দর করে ঘামতে থাকি। পলাশ আমাকে এক ধাক্কা দেয়। আমি ধরফড়িয়ে উঠে পড়ি। চিৎকার করে বলে, রাত্রে ঘুমোতে দিবি না নাকি? সবে ঘুম এসেছিল, দিলি তো ঘুমটা চটকে। আবার কখন ঘুম আসবে কে জানে। আমি ফ্যালফ্যাল করে পলাশের দিকে চেয়ে রইলাম। তারপর আস্তে আস্তে পলাশকে সব খুলে বললাম। পলাশ উঠে দরজার সামনে গেল, বলল, কই, কোথাও তো কিছু নেই। যা, মুখে চোখে জল দে। সারাদিন ওইসব উদ্ভট ভাবলে রাত্রে স্বপ্নে এরকম উদ্ভট জিনিসই দেখবি। সেদিন পলাশ আবার নাক ডেকে ঘুমিয়ে পড়ল। আমি সারা রাত ঘুমোতে পারিনি। লাইট জ্বালিয়ে শুয়েছিলাম। শুয়ে শুয়ে নানান যুক্তিকর্ম মাথায় ঝড় তুলছিল। ভাবছিলাম, সত্যি কি স্বপ্ন দেখেছিলাম নাকি সত্যি কোনো কিছু ঘটেছিল। ভয়ে ভীত হয়ে উঠলাম এবং পরের দিন পলাশের আপত্তি থাকা সত্ত্বেও ওকে ছেড়ে আগের মেসে চলে আসি। ঠিক তার পরের দিনই পলাশ লোটা কম্বল নিয়ে ফিরে আসে আগের মেসে। ওর সে কি বীভৎস অবস্থা! বড় বড় চোখ, চুলগুলো উস্কো খুস্কো। কেন এলো? ওর কি হয়েছে? প্রশ্নগুলোর উত্তর প্রথমে গোপন করছিল। অনেক অনুরোধেও আর কিছু গোপন রাখেনি। সব শুনে আশ্চর্য হলাম। ও বলল, বাড়িটায় ভূত আছে। ভয় ডর না পেয়ে সমস্ত কিছু অলিক বলে মেনে নিয়ে পরের দিন আমি একাই ছিলাম তুই চলে আসার পর। কিন্তু যা দেখলাম তা অলিক বলে উড়িয়ে দেওয়া যায় না। তাই আমিও ও বাড়ি ছেড়ে পালিয়ে এলাম। আরে কি দেখেছি সেটাই তো বলবি। রাতে খেয়ে দিয়ে বিছানায় ঘুমিয়েছিলাম। হঠাৎ খট করে একটা শব্দে ঘুম ভেঙে গেল। দেখলাম একটা মূর্তি, তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। অলৌকিক ব্যাপার, বিশ্বাস করতে পারবি না। ছাড়া মূর্তির গা থেকে ক্রমশ মাংস খসে যাচ্ছে। বেরিয়ে আসছে একটা নরকঙ্কাল। কিছুক্ষণ একটা অদ্ভুত বিস্ময় আমার চোখ দুটোকে আচ্ছন্ন করে রাখল। ভাবছিলাম, কেউ সাজগোজ করে আমাকে ভয় দেখাতে আসেনি তো। হঠাৎ দেখি কঙ্কালটা আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে খুব জোরে চিৎকার করে ধর্মড়িয়ে উঠে পড়ি। ভূত বা প্রেতে কোনো দিন বিশ্বাস ছিল না, কিন্তু ভয় পেয়ে যাই। সত্যি অদ্ভুত ব্যাপার, মূর্তিটা কেমন আপনা আপনি অদৃশ্য হয়ে গেল। তারপর বিছানা ছেড়ে উঠে পড়ে সারাটা রাত বাইরে এসে দাঁড়িয়েছিলাম। পরের দিন খুব সকালে খুঁজে খুঁজে দালালের বাড়ি যাই। দালাল আমায় দেখেই পালাচ্ছিল। আমিও ওকে খপ করে ধরে ফেলি। এক গাল হেসে বলল, আপনিও ভূত দেখেছেন? আমি প্রচণ্ড রেগে গেছিলাম। বললাম, চলুন আজ আপনাকে ভূত দেখাবো। সে তো আসবে না, আমিও নাছোড়বান্দা, যেতে আপনাকে হবেই। এক রাত আমার সঙ্গে থাকতে হবে। সে তো কিছুতেই আসবে না। তারপর লজ্জায় ভাবে বলল, ওই বাড়িটার যার, তিনিও তার পরিবার ইলেকট্রিক শক খেয়ে হঠাৎ মারা যান ওই বাড়িতেই। একদম নতুন করেছিল বাড়িটা। দুদিনও পরিবার নিয়ে বাস করতে পারেনি। ওনার মৃত্যুর পর অনেক শ্রাদ্ধ শান্তি, মন্ত্রপাঠ, যাগযজ্ঞ হয়েছে, ওঝাও আনা হয়েছে। ওনাদের আত্মা কিছুতেই ও বাড়ি ছেড়ে যাচ্ছে না। আমি ওনার ভাই, ভাবছি কিভাবে ওই বাড়ি থেকে ওদের মায়া কাটানো যায়। আমি কোনো দিন রাত্রে খাকিওনি, আর স্বচক্ষে কিছু দেখিওনি। ভূতে আমার ভীষণ ভয়। আরও একটা ভয়, পাশেরই একটা লোক বাড়িটা কিনতে চেয়েছিল। লোকটা ভীষণ শয়তান। আমি ওকে বাড়ি বিক্রি করব না বলেছি। ওরা কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা বলতে পারব না, তাই কেবল নতুন নতুন ভাড়া বসাই। একদিন একটা কিছু প্রমাণ হবে, সবাই তো আর ভীতু হয় না।